জানোজি, তরুণদের হাতে শুরু হওয়া আন্দোলন দেখতে ছিল সাধারণ এক প্রতিবাদ, কিন্তু মুহূর্তেই তা পরিণত হলো রাজনৈতিক অস্থিরতায়। আন্দোলনকারীরা বলছেন তারা দুর্নীতি আর দমননীতির বিরুদ্ধে লড়াই করছেন, কিন্তু একই সঙ্গে তারা তুলেছেন গুরুতর অভিযোগ বিদেশি শক্তির ছায়া নেপালের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। এমনকি সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী ওলি পর্যন্ত প্রকাশ্যে স্বীকার করেছেন নেপালের রাজনীতি বহিঃশক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে প্রশ্ন হল, যে বিপুল অর্থায়ন যুক্তরাষ্ট্র নেপালে ঢালছে তা কি কেবল উন্নয়ন প্রকল্পে সীমাবদ্ধ, নাকি এর পেছনে লুকিয়ে আছে রাজনৈতিক ভারসাম্য বদলে দেওয়ার গোপন কৌশল? সংখ্যাগুলো নিজেরাই সব বলে দেয়। ইউএসএআইডি $402 মিলিয়ন, এমসিসি 500 মিলিয়ন, সিভিল সোসাইটি ও মিডিয়া 37 মিলিয়ন, কিশোর স্বাস্থ্য 35 মিলিয়ন, গণতান্ত্রিক প্রক্রিয়া 8 মিলিয়ন, আরডিআরসিএন $5 লক্ষ। মোট অর্থায়ন 900 মিলিয়নেরও বেশি, যা দক্ষিণ এশিয়ার মধ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম গণতন্ত্র বিনিয়োগ। কিন্তু এটি কোনো নতুন ছক নয়। বাংলাদেশে, কম্বোডিয়ায় আমরা আগেই দেখেছি একই কৌশল। এনডিআই, আইআরআই এই সংস্থাগুলো ছাত্রনেতা, সংখ্যালঘু, LGBTQI+ গোষ্ঠীকে শক্তিশালী করার নামে রাজনীতির মাঠে নেমেছিল। ঢাকায় শেখ হাসিনার বিরুদ্ধে রেজিম চেঞ্জের চেষ্টা, ফ্যানম পেনে শাসক দলের ভিতরে অস্থিরতা সৃষ্টি। আজ নেপালে একই বাজেট, একই অংশীদার, একই ফোকাস, যুব সমাজ, সিভিল সোসাইটি, আর শেষে রাজনৈতিক বিপর্যয়। এগুলো কেবল উন্নয়ন সহায়তা নয়, এগুলো রাজনৈতিক হস্তক্ষেপের সরাসরি হাতিয়ার। ওলি সরে গেছেন, কিন্তু রেখে গেছেন প্রমাণ। নেপালের রাজনৈতিক অস্থিরতা একটি বড় অংশ বহিঃশক্তির কৌশলগত হস্তক্ষেপের ফলাফল। বাংলাদেশ, কম্বোডিয়া, নেপাল একই ধাঁচের কৌশল, একই বিদেশি হাত। এটাই আজকের বাস্তবতা। এখানেই শেষ আজকের পর্ব। আমি ছিলাম মাফিয়া বাংলার সঙ্গে। আবার আসছি আরও চমকপ্রদ বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, সচেতন থাকুন এবং সত্যকে জানুন মাফিয়া বাংলার চোখ দিয়ে।